আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে খালেদা জিয়ার আসনে প্রার্থী কারা জানালো বিএনপি। জানাবো এই মাটি ছেড়ে যাব না, খালেদা জিয়ার শোক বইয়ে লিখলেন সাদিক কায়েম। অন্যদিকে যে কারণে অন্তর্বর্তী সরকারকে চরম হুঁশিয়ারি দিলেন সার্জি সালাম। আরও জানাবো মুফতি ফয়জুল করিমের ব্যাংকে মাত্র ১,০০০ টাকা, কিন্তু ১৮৭ ভরি স্বর্ণ স্ত্রীর। ডিসেম্বরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ $৩২২ কোটি রেমিটেন্সের রেকর্ড। সবশেষ জানাবো বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সঙ্গে জয়শঙ্করের সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা তার উত্তর আগামীতে খোঁজার পরামর্শও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ১ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ৩১ ডিসেম্বর ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সর্দার আয়াজ সাদিকসহ বিভিন্ন দেশের মন্ত্রীরা। তৌহিদ হোসেন বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন, তারপর চলে গেছেন। এটা একটা ভালো জেস্চার। এ পর্যন্তই, এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো। জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক হয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে ওয়ান টু ওয়ান কথাবার্তা বলিনি, সেরকম সুযোগও সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন, পাকিস্তানের স্পিকার ছিলেন, তার সঙ্গেও তিনি জয়শঙ্কর হাত মিলিয়েছেন। এটা কার্টেসি, যেটা সবাই মেনে চলে। তিনি বলেন, তার সঙ্গে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেখানে রাজনীতি ছিল না, একেবারেই সৌজন্যবোধ, অন্য সবার সামনে, ফলে দ্বিপাক্ষিক ইস্যু আলোচনার সুযোগ ছিল না। খালেদা জিয়ার আসনে প্রার্থী কারা জানালো বিএনপি। বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৩টি আসনে দলটির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া নেতারাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে ভোট করবেন। বৃহস্পতিবার ১ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমাদ। খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল। তার অসুস্থতার কারণে বিকল্প প্রার্থী হিসেবে ফেনী ১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া ৭ আসনে মোর্শেদ আলম এবং দিনাজপুর ৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকেও মনোনয়ন দেয়া হয়েছিল। তারা সকলে মনোনয়নপত্র দাখিলও করেন। সালাউদ্দিন আহমদ বলেছেন, আইনের দিক থেকে খালেদা জিয়ার মনোনয়নপত্র স্বাভাবিকভাবেই বাতিল হবে। যেহেতু বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হবে, তাই তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন স্থগিত বা বাতিলের কোনো আইনি সুযোগ নেই। এই মাটি ছেড়ে যাব না, খালেদা জিয়ার শোক বইয়ে সাদিক কায়েম। সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি শোক বইয়ে লিখেছেন, ইনসাফ প্রতিষ্ঠায় বেগম জিয়ার মতো জুলুম নির্যাতন সইব, কিন্তু এই মাটি ছেড়ে যাব না। বৃহস্পতিবার ১ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের শুরুতে প্রতিনিধি দলটি খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। শোক বইয়ে সাদিক কায়েম লিখেছেন, ভারতের আধিপত্যবাদ বিরোধী ও আপোষহীন সংগ্রামের কণ্ঠস্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন, আমিন। তিনি আরও লিখেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌম ও ইনসাফের জন্য ওনার লড়াই আজীবন এ জাতি শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। শহীদ জিয়া ও বেগম জিয়ার বাংলাদেশপন্থী রাজনীতি আগামীর বাংলাদেশের রাজনীতি। এই রাজনীতি হল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে। বেগম জিয়ার মতোই ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইয়ে শত জুলুম নির্যাতন সইব, কিন্তু এই মাটি ছেড়ে যাব না।
যে কারণে অন্তর্বর্তী সরকারকে চরম হুঁশিয়ারি দিলেন শারজিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় ১ আসনের প্রার্থী শারজিস আলম অন্তর্বর্তী সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ধরে আগামী ১২ ফেব্রুয়ারির আগেই বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে, অন্যথায় অন্তর্বর্তী সরকারের জন্য এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে না। বৃহস্পতিবার ১ জানুয়ারি বিকেলে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের এসব কথা বলেন শারজিস আলম। তিনি বলেন, আমরা যতবার কথা বলেছি প্রতিবারই ৩-৪টি মৌলিক বিষয় সামনে এনেছি। এর মধ্যে প্রধান ছিল সংস্কার ও বিচার। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছে। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু সেই রায় কার্যকরের ক্ষেত্রে যে দ্রুততা প্রয়োজন তা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, দিনের আলোতে প্রকাশ্যে একজনকে হত্যা করা হলো, অথচ সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও শনাক্ত আসামিদের এখনও গ্রেপ্তার করা যায়নি। তারা বাংলাদেশে না ভারতে না কোথায়, কিন্তু যেখানেই থাকুক তাদের আইনের আওতায় আনতেই হবে। শারজিস আলম আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই ১২ ফেব্রুয়ারির আগেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। নির্বাচনের আগে যদি তারা এটি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের কাছে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। এ সময় তিনি জানান, দেশের যে কোনো রাজনৈতিক ঘটনা ঘটুক না কেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে হবে বলেও জানান তিনি। সৌজন্য সাক্ষাৎকালে এনসিপির পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মুফতি ফয়জুল করিমের ব্যাংকে মাত্র ১,০০০ টাকা, কিন্তু ১৮৭ ভরি স্বর্ণ স্ত্রীর। বরিশাল ৫ আসনে জামাতে ইসলামীর জোটের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েখ চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১,০০০ টাকা, কিন্তু তার স্ত্রীর ১৮৭ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন। এর পাশাপাশি তার স্ত্রীর ৭,২০,০০০ নগদ টাকা ও বিভিন্ন খাতে ৩,৪১,৬৫,০০০ টাকার সম্পদ রয়েছে। হলফনামায় ফয়জুল করিম নিজের পেশা হিসেবে শিক্ষকতা ও দাওয়াত উল্লেখ করেছেন, পাশাপাশি তার স্ত্রীর পেশা গৃহিণী ও ব্যবসা বলেও উল্লেখ করা হয়েছে। তবে ফয়জুল করিম অস্থাবর সম্পত্তি হিসেবে হাতে নগদ ৩১,১২,০৪৭ টাকা থাকলেও তার ব্যাংকে জমা রয়েছে মাত্র ১,১৭৬ টাকা। পাশাপাশি তার স্ত্রীর অ্যাকাউন্টে কোনো টাকা নেই দেখিয়েছেন। স্ত্রীর ১৮৭ ভরি স্বর্ণালঙ্কার উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। হলফনামায় দেখা গেছে ফয়জুল করিমের নামে ৩টি মামলা ছিল। এছাড়া আয়ের উৎস হিসেবে দেশের ভেতরে অ্যাপার্টমেন্ট থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৩,২২,০০০ টাকা, মাহফিল থেকে বছরে ৪ লাখ টাকা ও শিক্ষকতা পেশা থেকে বছরে ৭,০৬,০০০ টাকা আয় দেখিয়েছেন। এছাড়াও আগ্নেয়াস্ত্র হিসেবে তিনি ২২ বোরের একটি রাইফেল ও উত্তরাধিকার সূত্রে ১,০৬০% কৃষি জমি ও ৩৭.৬০% অকৃষি জমি দেখিয়েছেন। অস্থাবর এসব সম্পত্তির মূল্য তিনি ৩৩,১৩,২২৩ টাকা দেখিয়েছেন। চরমোনাইর এই নেতা হলফনামায় স্থাবর সম্পদ হিসেবে দেখিয়েছেন তার ২,৪৪৬% কৃষি জমি রয়েছে, যার আর্থিক মূল্য ১,১,৩২,৫৬০ টাকা। অকৃষি জমি দেখিয়েছেন ২.৪০%, যার মূল্য ৩,৭৪,১৪৮ টাকা। পাশাপাশি তার পৈতৃক সূত্রে পাওয়া জমির পরিমাণ ৩৭.৬০%। এর পাশাপাশি পৈতৃক সূত্রে পাওয়া বাণিজ্যিক ভবন, দোকান দেখিয়েছেন ৬৬১ বর্গফুট ও অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট দেখিয়েছেন ২,০১৩ বর্গফুটের। এসব সম্পত্তির মূল্য অর্জনকালীন সময়ের মূল্য ১,৫,০৬,৭০৮ টাকা হলেও বর্তমান মূল্য ৩,১৫,২০,১২৪ টাকা।
ফয়জুল করিম 2025-26 সালে তার আয়ের পরিমাণ 14,28,500 টাকা ও সম্পদের পরিমাণ 1,64,09,931 টাকা দেখিয়ে আয়কর রিটার্ন জমা দিয়েছেন 96,475 টাকা। পাশাপাশি তার স্ত্রীর 2025-26 সালে তার আয়ের পরিমাণ 6 লাখ টাকা ও সম্পদের পরিমাণ 32,60,200 টাকা দেখিয়ে আয়কর রিটার্ন জমা দিয়েছেন 15,000 টাকা। ডিসেম্বরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ $322 কোটি রেমিট্যান্সের রেকর্ড। দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ $329 কোটি রেমিট্যান্স আসার রেকর্ড রয়েছে। 2025 সালের মার্চে ঈদুল ফিতরকে কেন্দ্র করে এসেছিল সেটি। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। আর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছে একই বছরের ডিসেম্বরে $322 কোটি। বৃহস্পতিবার 1 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানানো হয় এটি। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল গেল বছরের মে মাসে। ওই মাসে রেমিট্যান্স এসেছিল $297 কোটি। এতে বলা হয় ডিসেম্বরে দেশে এসেছে $322,66,90,000, যা তার আগের মাস নভেম্বরের চেয়ে প্রায় $34 কোটি বেশি। আর গত বছরের ডিসেম্বরের চেয়ে $59 কোটি বেশি এসেছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা 22% বেশি। গত নভেম্বরে রেমিট্যান্স এসেছিল $289 কোটি আর 2024 সালের ডিসেম্বরে এসেছিল $264 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে জুলাইয়ে $247 কোটি 78 লাখ, আগস্টে $242 কোটি 19 লাখ, সেপ্টেম্বরে $268 কোটি 58 লাখ, অক্টোবরে $256 কোটি 35 লাখ, নভেম্বরে $288 কোটি 95 লাখ এবং ডিসেম্বরে $322 কোটি 66 লাখ। বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘদিনের আলোচনা ও যাচাই বাছাই শেষে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিমানের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সর্বশেষ বোর্ড সভায় বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। বসরা ইসলাম বলেন, প্রয়োজনীয় অনুমোদন ও আর্থিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে। বিমান সূত্র জানায়, কেনার সিদ্ধান্ত নেওয়া 14টি উড়োজাহাজের মধ্যে রয়েছে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার এবং 4টি বোয়িং 737-8 মডেলের বিমান। নতুন এসব উড়োজাহাজ যুক্ত হলে দেশের আন্তর্জাতিক রুটে সংযোগ বাড়ানোর পাশাপাশি বহরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছে কর্তৃপক্ষ। সূত্র আরও জানায়, 2025 সালের 24 নভেম্বর বোয়িং আনুষ্ঠানিকভাবে উড়োজাহাজ বিক্রি ও ডেলিভারি সংক্রান্ত প্রস্তাব পাঠায়। পরে 20 ডিসেম্বর সংশোধিত খসড়া চুক্তি পাঠানো হলে তা পরিচালনা পর্ষদের বৈঠকে পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রস্তাবিত মূল্য ও শর্তাবলী নিয়ে আলোচনা করে নীতিগতভাবে সম্মতি দেওয়া হয় এবং আনুষ্ঠানিক আলোচনায় এগিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়। বোর্ড সভায় সদস্যরা বলেন, দেশের বিমান চলাচল সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ জোরদার এবং ভবিষ্যৎ যাত্রী চাহিদা বিবেচনায় রেখে নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব বিমান যুক্ত হলে রাষ্ট্রীয় ও বাণিজ্যিক উভয় খাতেই বিমানের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ওই প্রতিশ্রুতির পর ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসও তৎপরতা বাড়ায়। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা কূটনৈতিকভাবে এয়ারবাসের উড়োজাহাজ বিক্রির পক্ষে তৎপরতা চালালেও শেষ পর্যন্ত বোয়িং চূড়ান্তভাবে এগিয়ে থাকে। বিমান সূত্র জানায়, সব ধরনের সরকারি অনুমোদন ও আর্থিক ব্যবস্থাপনা সম্পন্ন হলে বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি সই হবে। এরপর ধাপে ধাপে নতুন উড়োজাহাজ সরবরাহ শুরু করবে বোয়িং।